হ্যালো বন্ধুরা, দিস ইজ রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। শুভেচ্ছা জানাই আমার প্রিয় বন্ধুরা। আজ আমি ছোট বড় সবার জন্য কিছু অসাধারণ শিক্ষণীয় গল্প নিয়ে এই ভিডিওটি প্রস্তুত করেছি। গল্পগুলো অবশ্যই সবার ভালো লাগবে এবং এই গল্পগুলো সবাইকে অনুপ্রাণিত করবে। তাই এই শিক্ষণীয় গল্পগুলো শোনার অনুরোধ করছি। তাহলে শুরু করা যাক। প্রথম যে গল্প তা হচ্ছে ঝুঁকি নিতে পারলেই জীবনে সফলতা আসবে। একদিন মন্দিরের মেঝেতে থাকা এক সাধারণ পাথর মূর্তি বানানো এক পাথরকে বলছে, ও ভাই, দেখেছো আমরা দুজনেই পাথর, অথচ মানুষ তোমাকে কত আদর ভালোবাসা ও সম্মান করে। তোমাকে ফুল দিয়ে সাজিয়ে রাখে, তোমাকে ভক্তি করে, তোমার পায়ে মাথা ঠেকিয়ে প্রার্থনা করে, আর আমাকে মানুষ পাড়িয়ে পাড়িয়ে পিষ্ট করে ফেলে। তখন মূর্তির পাথরটি মেঝেতে থাকা পাথরটিকে উত্তর দিল, আজ হয়তো তুমি আমাকে দেখছো, মানুষ আমাকে ফুল দিচ্ছে, পুজো করছে, কিন্তু যেদিন আমাকে লোহার অস্ত্র দিয়ে খুঁচিয়ে 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 রক্তাক্ত করে এই মূর্তিতে পরিণত করেছে, সেই কষ্ট বলার মতো ভাষা আমার নেই। আমি সেদিন সহ্য করেছিলাম বলেই আজ মানুষ আমাকে ফুল দিচ্ছে, পুজো করছে, আর তুমি সাধারণ পাথরের মতো দিন কাটাচ্ছ। এই গল্পটি থেকে আমরা কিছু একটা শিখলাম। কি শিখলাম? সেটি হচ্ছে যে কষ্ট হলেও নিয়মিত কাজ করে যেতে হবে। একদিন মানুষ আপনাকে সংবর্ধনা দিবে, কষ্ট সহ্য করলেই সেটি সম্ভব। দ্বিতীয় গল্প, লোক দেখানো আবেগ। অনুভূতি দেখে প্রভাবিত হয়ে যেও না। একদিন স্বামী তার স্ত্রীকে বেড়াতে নিয়ে গেল চিড়িয়াখানায়। তারা দেখলো একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার এই দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। সেখানে দেখলো সিংহ খাঁচার এক পাশে চুপচাপ চুপটি মেরে বসে আছে। সিংহীটাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল, এবার নীরবতা ভঙ্গ করে বললেন, স্বামী স্ত্রীকে, এই ধরো এই ছোট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো, আর দেখো কি ঘটে। মহিলাটি যখন ছোট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল, সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো দেখি, দেখো তখন কি ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো। স্ত্রী ছোট পাথরটি বানরের দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই স্ত্রী বানরটা নিজের যান বাঁচানোর জন্য, নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল। সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ, গভীর ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে এই সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি, আর মানুষ এই বানরদেরকেই বেশি পছন্দ করে। পরের গল্প, সমস্যাকে ঝেড়ে ফেলে সামনে এগোতে হবে। এক লোকের খুব প্রিয় গাধাটি একদিন একটি গভীর খাড়া পাহাড়ের খাদে পড়ে যায়। লোকটি গাধাটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করে এবং ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় গাধাকে জীবন্ত সমাহিত করার। তিনি গাধার মাটি
ঢালতে থাকেন। অপর দিকে ভার কমাতে গাধাটি গায়ে পড়া মাটি ঝেড়ে ফেলে দিতে থাকে আর তার উপর দাঁড়াতে থাকে। আরো মাটি পড়তে থাকে, সে ঝাড়তে থাকে আর ওপরের দিকে উঠতে থাকে। এভাবে লোকটি মাটি ফেলতে থাকে আর গাধাটি মাটি ঝেড়ে ফেলতে ফেলতে ওপরের দিকে উঠতে থাকে। ধীরে ধীরে দুপুর নাগাদ সে অনেকখানি ওপরে উঠে আসতে সক্ষম হয়। এক পর্যায়ে গাধাটি একদম উপরে উঠে আসে। সমস্যাকে সঙ্গী নয়, ঝেড়ে ফেলে তার থেকে শিক্ষা নিয়ে চলতে থাকলে সুদিন অবশ্যই আসবে। পরের গল্প। আপনি অন্যজনকে যা দেবেন ঠিক সেটাই পরবর্তীতে আবার আপনার কাছে ফিরে আসবে, তা সেটা সম্মান হোক অথবা ঘৃণা। এক গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক মাখনগুলো বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে এগুলো নিয়ে রওনা হয়ে গেলেন। মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে তার পরিবর্তে লবণ, তেল, চিনি, মশলা ও তার সংসারের প্রয়োজনীয় সদাই নিয়ে আসতেন। একদিন কৃষক দোকান থেকে চলে যাওয়ার পরে দোকানদার মাখনের বানানো রোলগুলো ফ্রিজে রাখার সময় ভাবলেন, ওজন ঠিক আছে তো, দেখে নেই, একবার পরীক্ষা করে দেখাই যাক না। মাখনের রোলগুলো ওজন করতে উনি দেখলেন মাখনের ওজন আসলে আছে 1000 গ্রাম নয়, প্রতিটাতে আছে 100 গ্রাম কম করে 900 গ্রাম করে। পরের সপ্তাহে যখন আবার কৃষক সেই দোকানে মাখন বিক্রি করতে গেলেন, দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, বেরিয়ে যাও, আমার দোকান থেকে তুমি বেরিয়ে যাও। এবার থেকে কোনো বেঈমান চিটিংবাজের সাথে আমি আর ব্যবসা করব না। আমার দোকানে আর কোনোদিন পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাই না, বেরিয়ে যাও। কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বলতে লাগলো, দাদা, দয়া করে রাগ করবেন না, আসলে আমি একজন খুবই গরিব মানুষ, দাড়িপাল্লা বা বাটখারা কেনার মতো পয়সা আমার নেই, তাই আপনার থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম সেটাই দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল উঠিয়ে মেপে আমি আপনার কাছে নিয়ে আসতাম। কি বলেছিলাম না, যা দেবেন তাই ফেরত পাবেন। পরের গল্প। একটি নতুন গাড়ি ও একটি ফুটফুটে বালক। সদ্য নতুন কেনা গাড়িটা যখন বাসার নিচে পার্কিংয়ে পরিষ্কার করছিলাম, তখন আমার 6 বছরের আদরের ছেলেটা লোহার একটা কিছু দিয়ে চকচকে গাড়িটাতে কিছু লিখছিল। খুব শখের গাড়ি, তাই আর রাগ সামলাতে না পেরে ছেলের হাতের ওপর হাতে থাকা জিনিসটা দিয়ে জোরে আঘাত করলাম। রাগের মাথায় খেয়াল করিনি যা দিয়ে আঘাত করেছি সেটা ছিল লোহার একটা পাইপ। আমার ছোট্ট ছেলেটা এখন হাসপাতালের বেডে শুয়ে ঘুমাচ্ছিল আর আমি ওর পাশে বসে কাঁদছি। লোহার আঘাতে ছেলেটার 4টা আঙুল ভেঙে গেছে আর ঠিক হবে না কখনো, ডাক্তার বলেছে। আমার চোখের পানি ওর গালের ওপর পড়ায় ওর ঘুম ভেঙে যায়। ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে সে আমায় বলে, সরি বাবা, আমি আর গাড়ির উপর কখনোই কোনো কিছু লিখবো না। আমার আঙুলগুলো কি আবার আগের মতো হবে বাবা? বাসায় ফিরে এসে পুরো গাড়িটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলি। তারপর ক্লান্ত হয়ে যখন বসে পড়ি তখন আমার চোখ পড়ে গাড়ির গায়ে ছেলের লেখাটার উপর। তাতে লেখা ছিল,
লাভ ইউ ড্যাড। পরদিন সকালে সেই হতভাগ্য বাবা ভীষণ কষ্টে আত্মহত্যা করেন। তার নিথর দেহের পাশে একটা চিরকুট পড়েছিল, আর তাতে লেখা ছিল, অ্যাঙ্গার অ্যান্ড লাভ হ্যাভ নো লিমিটস, দ্য চুজ ইজ ইয়ার্স। রাগ পরিহার করুন, অশান্ত না হয়ে একটু ধৈর্য ধরুন, তা না হলে ফলাফল হবে ভয়ঙ্কর। এবারের গল্প প্রকৃত বন্ধু। দুই বন্ধু ছিল, দুজনেরই গলায় গলায় বন্ধুত্ব ছিল। একদিন তারা বেড়াতে গিয়েছিল। বেড়াতে বেড়াতে তারা এক জঙ্গলের কাছে এসে পড়ল, আর দুই বন্ধুকে দেখে একটা ভালুক সেই জঙ্গলটা থেকে হঠাৎ বেরিয়ে এলো। দুই বন্ধু ভালুকটাকে দেখে খুব ভয় পেয়ে গেল। দুজনের মধ্যে একজন চটপট একটা গাছে উঠে লুকিয়ে পড়ল। অপর বন্ধুটি গাছে ওঠা জানতো না, ভয়ে তার প্রাণ শুকিয়ে গেল। তার বন্ধুটি তার কথা না ভেবে নিজের প্রাণ বাঁচাতে উঠে পড়েছিল। এখন তাকে নির্ঘাত ভালুকের হাতে প্রাণ হারাতে হবে। অগত্যা তার আর কোনো উপায় নেই দেখে মরার ভান করে সে মাটিতে শুয়ে পড়ল। কারণ সে শুনেছিল ভালুকরা নাকি মরা মানুষ ছোঁয় না। ভালুক এবার মাটিতে শোয়া লোকটির কাছে এসে গেল। লোকটি তখন নিঃশ্বাস বন্ধ করে মরার মতো ঝিম ধরে পড়ে রইল। ভালুকটি কিছুক্ষণ এরকম শোকার পর লোকটাকে মরা মনে করে সেখান থেকে চলে গেল। ভালুকটা চলে যেতেই যে বন্ধুটি গাছে উঠে লুকিয়েছিল সে গাছ থেকে নেমে এসে বন্ধুকে জিজ্ঞাসা করলো, ভালুকটা তোমার কানে কানে কি যেন বলে গেল, কি বলল রে ভাই? বন্ধুটি চটপট উত্তর দিল, ও বলে গেল যে বন্ধু তোমাকে বিপদের মুখে ফেলে পালায়, তাকে আর কোনোদিন বিশ্বাস করো না, তার সঙ্গে বেড়াতে বেরিও না। এই গল্পের উপদেশ, বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। গল্পটি খুবই পরিচিত ছিল, তাই না? এবারের গল্প, ধৈর্যের ফল। একদা এক গ্রামে এক পাতি শিয়াল বাস করত। কিছুদিন খাবার না পেয়ে শিয়ালের পেটটা একেবারে চুপসে গেল। একদিন সে বাধ্য হয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ল একটা ওক গাছের খোড়লে বেশ কিছু রুটি আর মাংস রাখা আছে। রাখাল বালকদের কেউ হয়তো পরে খাবে বলে লুকিয়ে রেখে দিয়েছে। পাতি শিয়ালটা ওই খাবার দেখেই খোড়লের ভেতর ঢুকে পড়ল, আর কপ 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 করে খাবারগুলো সব চেটে পুটে খেয়ে নিল। ফলে তার চোষানো পেটটা বেশ মোটা সোটা, দারুণ মোটা হয়ে উঠল। এবার সে আর খোড়ল থেকে বেরোতে পারল না। অনেক চেষ্টা করেও বেরোতে না পেরে সে হুক্কা হুয়া করে কাঁদতে লাগলো। পথ দিয়ে তখন আরেকটা শিয়াল যাচ্ছিল। যেতে যেতে খোড়লে পড়া শিয়ালকে হুক্কা হুয়া করে কাঁদতে দেখে সে বলল, কি হলো ভাই তোমার? তুমি কি কাঁদছো হুক্কা হুয়া করে? কেন কাঁদছো? খোড়লে আটকে পড়া পাতি শিয়ালটা তখন তার মুশকিলের কথা তাকে খুলে বলল। তখন পথচারী শিয়ালটা বলল, ওহো তাই বুঝি, তা একটু সবুর করো, পেট তোমার আবার আগেকার মতো শুকনো হয়ে যাবে। তখন অনায়াসে তুমি ওই খোড়ল থেকে বেরিয়ে আসতে পারবে। এই গল্পেও একটা উপদেশ আছে, ধৈর্য ধরে থেকে সমস্যার সমাধান করতে হয়, হুড়োহুড়ি করতে হয় না। এবারের গল্প, অভিজ্ঞতা। একদা এক মাঠের পাশে একটা খাবার বাড়ি ছিল। খাবার বাড়ির সামনে একটা কুকুর ঘুমাচ্ছিল। তাকে ওই রকম ভাবে ঘুমোতে দেখে পা টিপে টিপে এক নেকড়ে এগিয়ে এলো তাকে ধরে খাওয়ার জন্য। কুকুরটা ততক্ষণে জেগে গেছে। নেকড়েটা সবে তার গায়ে কামড় বসাতে এসেছে, এমন সময় কুকুরটা এক লাফে তার থেকে কিছুটা দূরে গিয়ে বলল, শোনো, একটা ভালো কথা তোমাকে বলি, আমাকে এখন খেয়ে তোমার তেমন সুবিধে হবে না। আমি বড্ড রোগা হয়ে গেছি, পেটে বহুদিন ভালো মন্দ খাবার পড়েনি, তাই আমাকে খেয়ে তোমার পেট ভরবে না। আমার
মালিকের বাড়িতে আজ মহাভোজ হবে, আর সেই ভোজের খাবার খেয়ে একটু মোটাসোটা হয়ে নেই, তারপর এসে তুমি আমাকে খেও, তাতে বেশ মজা পাবে, তোমার পেটটাও ভরবে। কুকুরের এই কথা শুনে নেকড়ে তখন আর তাকে না খেয়ে চলে গেল। পরদিন কুকুরের ভোজ খাওয়া হয়ে গেছে ভেবে আবার সে নেকড়ে এলো, এসে দেখলো কুকুরটা খামার বাড়ির ছাদের ওপর নাক ডেকে ঘুমাচ্ছে। সে তখন কুকুরটাকে ডেকে বলল, আমি এসে গেছি, এবার তুমি এসো, আমাদের চুক্তি মতো কাজ করো। কুকুরটা তখন হাসতে হাসতে বলল, নিচে মাটিতে ঘুমন্ত অবস্থায় যদি আমাকে আবার কোনোদিন খেতে আসো, তাহলে আমার ভোজ খাওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে যেও না। এই গল্পের উপদেশ, অভিজ্ঞ লোকেরা বিপদে পড়ে বুদ্ধির জোরে আবার রক্ষাও পায়। এবারের গল্প, বিশ্বাসঘাতকদের মরাই ভালো। এক ছিল পাখি, শিকারী পাখি। পাখি শিকারিটির বাড়িতে একদিন এক অতিথি এলো। অতিথিকে খেতে দেবার মতো সেদিন পাখি শিকারীর বাড়িতে কোনো পাখি অবশিষ্ট ছিল না। সে তার পোষা তিতির পাখিটাকেই তাই জবাই করার জন্য নিয়ে এলো। তিতির তখন তাকে তিরস্কার করে বলল, তুমি এত বড় নিমকহারাম, আগে তো জানতাম না। এতদিন অন্য সব পাখিদের ভুলিয়ে ভালিয়ে তোমার ফাঁদে এনে ফেলতাম, আর তুমি কিনা আজ আমাকেই জবাই করতে যাচ্ছ। পাখি শিকারী লোকটি উত্তর দিল, এই জন্যই তো, মানে স্রেফ এই কারণেই তো তোমার শাস্তি হওয়া উচিত, কারণ তোমার জাত ভাইদের উপরেও তোমার কোনো মায়া দয়া কিচ্ছু নেই। এই গল্পের উপদেশ হচ্ছে, নিমক হারামেরা সকলের কাছেই সকল সময় ঘৃণ্য হয়। এবারের গল্প, বুদ্ধি বল। এক ছিল কুকুর, আর ছিল এক মোরগ। দুইজনের গলায় গলায় ছিল বন্ধুত্ব। দুই বন্ধু একসঙ্গে দেশ ভ্রমণে বেরিয়েছিল। পথে যেতে 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 রাত্রি হয়ে গেল, আর রাত হতেই তখন মোরগটা এক গাছের উপরে একটা ভালো ডাল বেছে নিয়ে ঘুমাতে গেল, আর কুকুরটা রইল ওই গাছেরই গোড়ায় এক বড় সড়ো গর্তে। দুজনেই ঘুমিয়ে পড়ল। এদিকে ভোর হয়ে আসছে। মোরগ তার অভ্যাস মতো কোকরোকো কোকরোকো বলে ডেকে উঠল। সেই ডাক শুনে এক খ্যাঁকশিয়ালের বড় লোভ হলো। একটু দূরেই সে তার ছানাপোনা নিয়ে আরামসে বসবাস করত। মোরগের ডাক শুনে সে এগিয়ে এলো সেই গাছের তলায়। তারপর খ্যাঁকশিয়ালি গাছের ডালের দিকে চেয়ে মোরগকে মিষ্টি করে বলল, সত্যি কি সুন্দর গলা তোমার, শুনে প্রাণ বুক জুড়িয়ে যায়, তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, নেমে এসো, আমি তোমাকে একটু আলিঙ্গন করি। এই কথা শুনে মোরগটিও মিষ্টি করে বলল, এই গাছের নিচে আমার দারোয়ান ঘুমাচ্ছে, তাকে আগে জাগাও, সে উঠে দরজা খুলে দিক, তখন আমি নিচে নামতে পারবো। খ্যাঁকশিয়ালি তখন কেবলই খুঁজছিল কোথায় সেই দারোয়ান, কাকে দরজা খোলার কথা বলতে হবে। অমনি কুকুর উঠে এক লাফে খ্যাঁকশিয়ালির ঘাড় চেপে ধরল, তারপর তাকে কামড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। এই গল্পের উপদেশ, দুর্বলেরা সবলের সাহায্য নিয়ে অতি সহজেই শত্রু দমন করতে পারে। এবারের গল্প, নিজের দোষ অপরের ঘাড়ে চাপাতে গেলে। একদা এক দেশে এক ডাকাত ছিল। সে একবার একটা লোককে খুন করে ফেলল। আশেপাশের লোকেরা ডাকাতটাকে ধরতে গেলে সে ছুটে পালিয়ে গেল। পথে যেসব লোক ডাকাতটার সামনে পড়ল, তারা যখন তাকে জিজ্ঞাসা করলো, তোমার হাতে ওই লাল লাল দাগ কিসের? ডাকাতটি চটপট উত্তর দিল, ও কিছু না, এইমাত্র আমি তুত গাছ থেকে নেমে এলাম কিনা তাই। যে লোকগুলো তার পিছু পিছু ধাওয়া করে আসছিল, তারা ততক্ষণে সেখানে পৌঁছে গেল। অতএব ডাকাতটা আর পালাতে পারল না।
তারা তার দেহে একটা ধারালো গোঁজ পুঁতে তাকে তুত গাছে ঝুলিয়ে দিল। তুত গাছটি তখন মৃত্যু পথযাত্রী ডাকাতকে বলল, তোমাকে মৃত্যুদণ্ড দিতে সাহায্য করার জন্য আমার কিছুমাত্র আফসোস নেই, কারণ নিজে খুন করে হাতের রক্ত তুমি আমার গায়ের রক্ত হিসেবেই চালাতে চেয়েছিলে। এই গল্পের একটা সুন্দর উপদেশ আছে, ভালো লোকের গায়ে কাদা ছিটাতে গেলে সেও তোমায় ছেড়ে কথা বলবে না। সুতরাং আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। এবারের গল্প বুঝতে পারিনি। একদা এক ডাঁশ ছিল, সে একদিন উড়ে এসে বলল এক ষাঁড়ের শিঙের ওপর বসলো। কিছুক্ষণ সেখানে বসে থাকবার পর ডাঁশটি ষাঁড়কে বলল, ভাই, তোমার শিঙে আমি অনেকক্ষণ ধরে বসে আছি, তোমাকে কষ্ট দিচ্ছি, তোমার কি সত্যি কষ্ট হচ্ছে না? আমি কি এখন উড়ে চলে যাব? ষাঁড়টি তখন গম্ভীর স্বরে বলল, কে তুমি, আর কখনই বা তুমি আমার শিঙের উপরে এসে বসেছ? আমি তো টের পাইনি তো। উপদেশ, তুচ্ছ ব্যক্তিদের থাকা না থাকায় কিচ্ছু যায় আসে না, তাই না? এবারের গল্প, এক মনে কাজ করতে হয়। এক মনে। একদা এক মাঠে একদল ভেড়া চড়ে বেড়াচ্ছিল। ভেড়ার পাল বিকেল হতেই বাড়ি ফেরার জন্য এগিয়ে চলছিল। ভেড়ার পাল অনেকটা এগিয়ে গেল, কিন্তু একটি ভেড়ার ছানা দলের অনেক পেছনে পড়ে গেল। একটা নেকড়ে বাঘ এই অবস্থায় ভেড়ার ছানাটিকে দেখতে পেয়ে নিঃশব্দে তার পিছু নিল। বাচ্চা ভেড়াটা নেকড়েটাকে দেখতে পেল। সে বলল, বুঝেছি, তুমি আমাকে ধরে খেতে চাও, এই তো, কিন্তু একটা শর্ত আছে আমার। মরবার আগে আমি বাঁশির সুরের সঙ্গে নাচতে চাই, তাই আমার অনুরোধ, তুমি বাঁশি বাজাও, আমি তালে তালে নাচি। তারপর নেকড়ে ভেড়ার ছানার এই কথা শুনে বাঁশি বাজাতে লাগলো, আর তার সঙ্গে চলল বাচ্চা ভেড়াটার নাচ। আর এই বাজনা আর নাচের আওয়াজ শুনে সেখানে একদল কুকুর খুব দ্রুত এসে জুটল। নেকড়েকে দেখেই তারা তার দিকে ধাওয়া করল। নেকড়ে ছুটতে ছুটতে কোনো মতে কুকুরদের হাত থেকে বাঁচল। তারপর অনেক দূরে যখন কুকুরদের নাগালের বাইরে চলে এলো, তখন এক জায়গায় বসে বিশ্রাম করতে করতে ভাবতে লাগলো, খুব শিক্ষা হলো আমার, কেমন বুদ্ধুর মতো আমি শিকার করতে সে বাঁশি বাজাতে গিয়েছিলাম। উপদেশ, এক মনে কাজ না করলে কাজ পণ্ড হয়ে যায়, বিপদও হয়ে যেতে পারে। এবারের গল্প, নথি শিকার। শুনছেন তো মনোযোগ দিয়ে? একদা এক বনে জলপাই গাছ আর নলখাগড়ার গাছ ছিল। একদিন ওদের মধ্যে খুব তর্ক শুরু হলো। তর্কের বিষয় ছিল কার শক্তি এবং সহ্যগুণ বেশি তাই নিয়ে। জলপাই গাছ নলখাগড়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছিল, তুই আর আমার মুখ নেড়ে কথা বলিস না, তোর গায়ের জোর আমার খুব জানা আছে, একটু বাতাস বইলেই তুই নুয়ে পড়িস, একদম নুয়ে পড়িস। নলখাগড়া গাছ এ কথার কোনো জবাব দিল না। একটু পরেই উঠল প্রচন্ড ঝড়। নলখাগড়া নুয়ে পড়ে পড়ে ঝড়ের ঝাপটা এড়িয়ে যেতে লাগলো, আর জলপাই গাছ দাঁড়িয়ে ঝড় রুখতে গিয়ে তার দাপটে হুড়মুড় করে ভেঙে পড়ল। এই গল্পের উপদেশ হচ্ছে, শক্তিশালীর কাছে নতি শিকার দোষের কিছু নয়। এবারের গল্প, ভাবিয়া করিও কাজ। এক যে ছিল রাখাল। রাখালের একবার একটা বাছুর হারিয়ে গেল। বাছুরটাকে কোথাও খুঁজে খুঁজে পাওয়া গেল না। অবশেষে বাধ্য হয়ে রাখাল দেবতা জিউসের কাছে মানত করলো, হে ঠাকুর, আমার বাছুর যে চুরি করেছে তাকে যদি পাই তাহলে তোমার কাছে একটা পাঁঠা বলি দেব। একটু পরেই রাখাল দেখতে পেল বনের ভিতর একটা সিংহ তার বাছুরটাকে মেরে খাচ্ছে। সঙ্গে সঙ্গে রাখাল তার দুই হাত আকাশের দিকে তুলে বলে উঠল, দোহাই প্রভু জিউস, আমার বাছুর চোর ধরবো বলে আগে তোমার কাছে একটা পাঁঠা মানত করেছিলাম, সে চোরের দেখা মিলল আমার। এবার তুমি আমায় ওই চোরের থাবা থেকে বাঁচাও,
তোমার বেদিতে আমি একটা আস্ত ষাঁড় বলি দেব। উপদেশ, ভেবেচিন্তে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, এলোমেলো প্রার্থনা নয়। এবারের গল্প একতা। কি আপনি গল্প শুনছেন তো? বলি, এক ছিল চাষি, তার অনেকগুলো ছেলে ছিল, আর ছেলেরা সকল সময় নিজেদের মধ্যে ঝগড়া করত। এতে চাষির মনে খুব দুঃখ হতো। চাষি এ ব্যাপারে ছেলেদেরকে অনেক বোঝাতো এবং মাঝে মাঝে বকাঝকাও করত, কিন্তু কিছুতেই কিছু হলো না, কোনো পরিবর্তন হলো না ছেলেদের। এদিকে চাষি একদিন বৃদ্ধাবস্থায় উপস্থিত হলো। চাষি তখন একদিন অনেক ভেবেচিন্তে ছেলেদেরকে বলল, তোরা যে কয়জন আছিস সবাই মিলে এক একটা কঞ্চি এনে তাই দিয়ে একটা করে আটি বেঁধে আনতো, আমার কাছে নিয়ে আয় তাড়াতাড়ি। বাবার কথায় ছেলেরা প্রত্যেকেই কঞ্চি জোগাড় করে তাই দিয়ে একটা আটি বেঁধে বাবার কাছে উপস্থিত হলো। এবার চাষিটি তার ছেলেদের বলল, এখন তোরা প্রত্যেকে এককভাবে এই আটিটা ভাঙতে চেষ্টা কর, দেখি কে পারিস, কে আগে ভাঙতে পারিস। বাবার কথায় ছেলেরা একে একে সেই কঞ্চির আটিটা ভাঙতে চেষ্টা করলো, কিন্তু কেউ আটি ভাঙতে পারলো না। বাবা এবার ছেলেদের বলল, আটিটা খুলে ফেলতো, আর প্রত্যেকেই এক একটি কঞ্চি হাতে নেয়। বাবার কথায় এবার ছেলেরা আটি খুলে প্রত্যেকেই একটি করে কঞ্চি নিজের হাতে নিল। চাষিটি এবার বলল, এখন নিজের নিজের হাতের কঞ্চিটা ভেঙে ফেলতো। এই কথা শোনা মাত্রই ছেলেরা প্রত্যেকে নিজের হাতের কঞ্চি পটপট পটপট করে ভেঙে ফেলল। চাষি এবার তার ছেলেদের উদ্দেশ্য করে বলল, দেখলি তো, তোরা যদি এমন আটির মতো মিলেমিশে একজোট হয়ে থাকিস তাহলে কোনো শত্রুই তোদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তোরা পরস্পর কেবলই ঝগড়া বিবাদ করিস, আলাদা হয়ে থাকিস, একজনকে আরেকজন না দেখিস, একের বিপদে অন্য সবাই সাহায্য না করিস, তাহলে এবার বুঝতেই তো পারছিস কেমন করে শত্রুর দল তোদের একেবারে ঘায়েল করে দেবে। উপদেশ, ঐক্য অবস্থায় ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক পুরনো গল্প, আপনি নিশ্চয়ই শুনেছেন, আগে নস্টালজিক হয়েছিলেন বোধহয়। এবারের গল্প গোবর গণেশ। জিউসের মানুষ গড়া হয়ে গেল। হার্মিকে জিউস বললেন, এদের মগজে কিছু বুদ্ধি ঢোকাবার ব্যবস্থা করো। হার্মিস তখন বুদ্ধি মাপার যন্ত্র নিয়ে ক্ষুদ্রাকার মানুষের মগজে মেপে মেপে বুদ্ধি ঢালতে লাগলেন। ফলে মানুষরা হয়ে উঠল বুদ্ধিমান, জ্ঞানী। ঢালতে ঢালতে পাত্রটা যখন একেবারে শূন্য হয়ে গেল, তখন বিশালাকার কয়েকজন বাকি ছিল। কিন্তু এখন কি হবে? বুদ্ধির পাত্র তো একেবারেই শূন্য, তাই তাদের আর কিছুই দেওয়া সম্ভব হলো না। তাই তারা বুদ্ধিহীন ও মূর্খ হয়ে রইল। দৈত্যরা তাই হলো গোবর গণেশ। ওরা আসলে দৈত্য ছিল। উপদেশ, চেহারা বিশাল হলেই যে বুদ্ধি বেশি হবে, এই ধারণা একেবারেই ভুল। আরেকটি গল্প, বিপদে পড়লে। বিপদে পড়লে অনেকগুলো যাত্রী নিয়ে একটা জাহাজ ছাড়লো। জাহাজটা বেশ চলছিল। কিছু দূর যাওয়ার পরে ভীষণ ঝড় উঠলো সমুদ্রে। জাহাজ এই বুঝি ডুবে যায়। ভয়ে যাত্রীরা সব নিজেদের জামা কাপড় ছিঁড়ে নিজের নিজের ধর্মের দেবতাদের কাছে মানত করতে লাগলো। ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, ঝড় থামিয়ে আমাকে বাঁচিয়ে দাও, তুমি খুশি করে নানা উপাচারে তোমাকে আমি পূজা দেব। ঝড়ের দাপট অবশ্য একটু পরেই কমে গেল, অবশেষে একেবারেই থেমে গেল। যাত্রীরা তখন আনন্দে নাচ গান শুরু করে দিল। দেবতাদের ধন্যবাদ বা পূজা দেবার কথা তাদের একবারও মনে এলো না। জাহাজের চালক দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এইসব কাণ্ড দেখছিলেন। শেষে আর থাকতে না পেরে তিনি বলে উঠলেন, ভাইসব, মুশকিল আসানের পর প্রতিশ্রুতির কথা ভুলে আমরা আনন্দে মেতে উঠেছি বটে, তবে এই কথাগুলো মনে রাখবেন, আগের চেয়েও বেশি দুর্যোগের মধ্যে আমরা আবার পড়তে পারি। এই গল্পের উপদেশ হচ্ছে, বিপদ
অবসানেও ঈশ্বরের কথা স্মরণ করতে হয়। আপনি করেন তো? এবারের গল্প অন্যায়ের প্রশ্রয়। একটি ছেলে ছিল, ছোটবেলাতেই সে তার মাকে হারিয়েছিল, ফলে সে তার মাসির কাছেই বড় হচ্ছিল। তার মা নেই বলে কেউ তাকে কখনো বকাঝকা করতো না, মাসি তাকে খুব আদর করত। একদিন ছেলেটি স্কুলের এক সহপাঠীর পেন্সিল চুরি করে এনে তার মাসিকে দেখালো। মাসি তাকে তিরস্কার না করে তার প্রশংসাই করলো। ছেলেটি আর একবার তার কোনো বন্ধুর বাড়ি থেকে একটা ভালো জামা চুরি করে এনে তার মাসিকে দিল। মাসি তাকে আরো প্রশংসা করলো। ছেলেটি এরপর ক্রমশ বড় হয়ে যৌবনে উপনীত হলে আরো বড় রকমের সব চুরি সে করতে শুরু করলো। এমনি করতে করতে একদিন সে ধরা পড়ে গেল। তার চুরির বিচার হলো আদালতে, তাতে তার প্রাণদণ্ডের আদেশ হলো। বধ্যভূমিতে নিয়ে যাওয়ার আগে তাকে জিজ্ঞাসা করা হলো, কোনো সাধ আছে তোমার? কোনো ইচ্ছা থাকলে বলতে পারো। এদিকে মাসি তার পুত্রবৎ ছেলেটির প্রাণদণ্ডের আদেশ শুনে বুক চাপড়ে কাঁদছিল। ছেলেটি বধ্যভূমিতে যাবার আগে বলল, আমি আমার মাসির কানে কানে কয়েকটি কথা বলতে চাই। এই অনুমতি মিলল। ফলে সে মাসির কানের কাছে মুখ নিয়ে তার কানের লুতে কামড়ে ছেড়ে দিল। তারপর মাসি বলল, মাসি, আজ তুমি আমার প্রাণদণ্ডের কারণ। প্রথম থেকে কুঅভ্যাস ত্যাগ করতে বললে আজ আর আমাকে এইভাবে মরতে হতো না। এই গল্পের উপদেশ হচ্ছে, ন্যায় অন্যায় সম্পর্কে শিশুদের ছোটবেলা থেকেই শিক্ষা দিতে হয়। এবারের গল্প মিথ্যা। একদা এক গ্রামে দুটো ছেলে ছিল। ছেলে দুটো একদিন মাংসের দোকানে মাংস কিনতে গেল। কসাই যেই না তাদের দিকে পিছন ফিরেছে, অমনি ছেলে দুটোর একজন কিছুটা মাংস তুলে নিয়ে অপর ছেলেটির পকেটে পুরে দিল। কসাই মুখ ফিরে তার রাখা মাংস দেখতে না পেয়ে ছেলে দুটোকে ধরল। তোরা নিশ্চয়ই আমার এখান থেকে মাংস চুরি করেছিস। যে ছেলেটি মাংস তুলে নিয়েছিল সে শপথ করে বলল, আমার কাছে কোনো মাংস নেই। আর যা পকেটে মাংস ছিল সেও শপথ করে বলল, আমি তোমার মাংস চুরি করিনি। কসাই তখন তাদের চালাকি ধরতে না পেরে বলল, বুঝেছি বাবা, বুঝেছি। এ চালাকি বা শপথ করে তোমরা আমাকে ঠকাতে পারলে বটে, কিন্তু দেবতাদের চোখে ধুলা দিতে পারবে না। উপদেশ, শপথ করে মিথ্যাকে সত্যে পরিণত করা যায় না। এবারের গল্প ঈগল ও মুরগির গল্প। এক বনে একটা বট গাছ ছিল। একটি ঈগল সেই গাছের উপরে বাসা বেঁধে সেখানে ডিম পেড়েছিল। সেই গাছের নিচে একটি বনু মুরগিও ডিম পাড়ে। একদিন ঈগলের একটি ডিম নিচে পড়ে মুরগির ডিমের সাথে মিশে গেল। কিছু সময় পরে সেই ডিম থেকে ঈগলের বাচ্চা বের হলো এবং নিজেকে মুরগি ভেবে ভেবে বড় হলো। বাকি মুরগির সঙ্গে সে বড় হয়েছে। একটি মুরগি যে কাজ করে সেও সেই একই কাজ করে। সে মুরগির মতো ঝাঁকুনি দেয়, মাটি খুঁড়ে শস্য খায় এবং মুরগি যতটা উঠতে পারে সে ঠিক ততটাই উঁচুতে উঠতে পারে। একদিন সে আকাশে একটা ঈগল দেখতে পেল, যেটি খুব গর্বের সাথে উঠছিল। সে তার মা মুরগিকে জিজ্ঞেস করলো যে পাখিটি খুব গর্বের সাথে উঠছে, তার নাম কি মা? মুরগি মা উত্তর দিল, সেই পাখিটা একটা ঈগল। তখন বাচ্চা ঈগল মুরগি মাকে জিজ্ঞেস করলো কেন সে নিজে এত উঁচুতে উঠতে পারে না। মুরগি মা বলল, তুমি মুরগি বলে এত উঁচুতে উঠতে পারবে না। সেই ঈগলটি মুরগি মার কথা মেনে মুরগির মতো জীবনযাপন করতে একদিন মারা যায়। এই গল্পটি থেকে যে নীতি কথাটা আমরা পাই তা হচ্ছে, যাই ভাবি বা নতুন কিছু করার চেষ্টা করি না কেন, অন্যরা আমাদের এই বলে থামায় যে তুমি এটা করতে পারবে না, এটা ঘটাতে পারবে না, এবং
আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি এই ভেবে যে আমি সত্যি এটি করতে পারবো না এবং হাল ছেড়ে দিই। এর প্রধান কারণ হলো নিজের প্রতি বিশ্বাস না থাকা, নিজের ক্ষমতার উপর বিশ্বাস না থাকা, নিজের কাজের প্রতি বিশ্বাস না থাকা। বন্ধুরা, লোকে যা খুশি তাই বলুক, নিজের উপর আস্থা হারানো যাবে না। নিজেকে চিনুন। জয় নিশ্চিত হলে কাপুরুষেরাও লড়াই করে, তাদের বলা হয় সাহসী। যারা পরাজয় নিশ্চিত হয়েও হাল ছেড়ে না দেয়। সবাইকে নিশ্চিতভাবেই লড়াই করেই বাঁচতে হবে। এবারের গল্প, দুনিয়া শুধু তামাশা দেখে। এক বাড়িতে আগুন লেগে যায় এবং সবাই আগুন নেভাতে থাকে। সেই বাড়িতে একটা পাখির বাসাও ছিল। সেই পাখিটা তার ঠোঁটে জল ভরে আগুনে ঢালতে শুরু করে। সে বারবার গিয়ে জল এনে আগুনে ঢেলে দিতে থাকে। একটা কাক এটা দেখছিল এবং সে পাখিটিকে বলল, এই যে পাগল, তুমি এই আগুন নিভানোর জন্য যতই চেষ্টা করো না কেন, এটা নিভবে না। তখন পাখিটা বলে উঠল, আমি জানি আগুন নিভবে না, কিন্তু যখনই এই আগুনের কথা বলা হবে তখন আমি আগুন নিভিয়ে ফেলার দলে গণ্য হব, আর তুমি গণ্য হবে তামাশা দেখার দলে। এই গল্পটির একটা নীতিবাক্য আছে, সেটি হচ্ছে আমাদের জীবনেও অনেক মানুষ আছে যারা আমাদের পরিশ্রমের চেয়ে আমাদের পরাজয় দেখতে পছন্দ করে। এই ধরনের লোকেদের শনাক্ত করা খুব কঠিন। তারা সেই লোক যারা তোমাকে প্রতিনিয়ত উপহাস করে। এই ধরনের লোকেরা সবসময় আমাকে, আপনাকে, তোমাকে নিরুৎসাহিত করবে। তাই নিজেকে সবসময় ওই ধরনের লোক থেকে দূরে রাখতে হবে। মনে রাখতে হবে যে আপনি একা অনেক কিছু করতে পারেন, শুধু নিজের উপর বিশ্বাস রাখা জরুরি। এবারের গল্প একটা ফকিরের গল্প। নদীর ধারে এক ফকির বসেছিল। এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করলো, কি করছেন এখানে বসে বসে? ফকির বলল, আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য, যাতে আমি নদী পার হতে পারি। লোকটা বলল, বাবা, তুমি কিরকম কথা বলো? পুরো জল শুকানোর অপেক্ষায় তুমি কখনো নদী পার হতে পারবে না? তখন সেই ফকির বলল, আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সব সময় বলতে থাকো যে জীবনের সব দায় দায়িত্ব পূর্ণ হলেই আমাদের খুশি হওয়া উচিত, মজা করা উচিত, ঘোরাঘুরি করা, সবার সাথে দেখা করা, সেবা করা উচিত, তারা ঠিক কথা বলে না। এই গল্প থেকে কিছু নীতির বাণী, একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না। আমাদের জীবনের এই দায়িত্বগুলো আমাদেরকে জীবনের পথে চলার সাথে সাথেই নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দেবে। আমাদের দায়িত্বের বোঝা কখনোই এতটা বাড়ানো উচিত নয় যে জীবনে শুধু দুঃখই থেকে যায়। আরেকটি গল্প, কাকড়া ও সমুদ্রের ঢেউ। একবার একটি কাকড়া সমুদ্র সৈকতে তার নিজের মজায় যাচ্ছিল আর তার মাঝে মাঝে পিছনে ফিরে পায়ের দাগ দেখছিল। সে একটু এগিয়ে যাবে এবং তারপরে পায়ের ছাপ দেখতে পিছনে ফিরে আসবে এবং সেগুলো তৈরির নকশা দেখে খুশি হবে। এদিকে একটি শক্তিশালী ঢেউ এসে তার পায়ের সব ছাপ মুছে দিল। এতে কাঁকড়াটা খুব রেগে গেল এবং ঢেউয়ের উদ্দেশ্যে বলল, তোমাকে আমি বন্ধু মনে করতাম, কিন্তু তুমি এটা কি করলে? তুমি আমার বানানো সুন্দর পায়ের ছাপগুলো মুছে দিলে। কিরকম বন্ধু তুমি, হ্যাঁ? কাকড়ার কথা শুনে ঢেউ বলল, ওইদিকে দেখো, ওইদিকে জেলেরা পায়ের ছাপ দেখে কাকড়া ধরছে। বন্ধু, ওরা যেন তোমাকে ধরতে না পারে সেই জন্য তোমার পায়ের দাগ মুছে দিচ্ছি।
নীতিশিক্ষা। সত্যি কথা হলো, অনেক সময় আমরা আমাদের সামনের ব্যক্তির কথা বোঝার চেষ্টা করি না এবং তাদের ভুল বুঝি। প্রতিটি মুদ্রার দুটি দিক থাকে। মনে মনে কারোর জন্য খারাপ ভাবার চেয়ে ভালো জিনিসগুলো সঠিকভাবে বোঝা এবং সিদ্ধান্ত নেওয়া উচিত। আরেকটি গল্প, সাধু ও দরিদ্র লোকের গল্প। সাধু ও দরিদ্র লোকের গল্প। একদিন এক অতি জ্ঞানী প্রতাপী সাধু মহারাজ এক শহরে এসেছিল। অনেক দরিদ্র দুঃখী কষ্টগ্রস্ত লোক তার কাছে আশীর্বাদ পেতে আসতে লাগলো। এমনই এক দুঃখী দরিদ্র লোক তার কাছে এসে বলল, সাধু বাবা, আমি খুব গরিব, আমার অনেক ঋণ আছে, আমি খুব বিষণ্ণ, আমার কিছু উপকার করো। সাধু মহারাজ তাকে একটি উজ্জ্বল নীল রঙের পাথর দিয়ে বললেন, এটি একটি মূল্যবান পাথর, যাও এবং এই পাথরটা যতটা পারো বেশি দামে বিক্রি করো। লোকটি সেখান থেকে চলে যায় এবং পাথরটা বিক্রির উদ্দেশ্যে এক ফল বিক্রেতার কাছে নিয়ে যায়। ফল বিক্রেতা তার পরিচিত, সে তাকে পাথরটি দেখিয়ে তার মূল্য জানতে চায়। ফল বিক্রেতা বলল, আমার মনে হয় এটা নীল রঙের একটা কাঁচ। মহাত্মা তোমাকে এটা ঠিক সেই ভেবেই দিয়েছেন। হ্যাঁ, এটা দেখতে সুন্দর ও চকচকে। তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এর জন্য 1000 টাকা দেব। হতাশ হয়ে লোকটি তার অপর এক পরিচিতের কাছে গেল, যিনি ছিলেন মৃৎ পাত্রের ব্যবসায়ী। তিনি পাথরটা সেই ব্যবসায়ীকে দেখালেন এবং সেটা বিক্রি করার জন্য মূল্য জানতে চাইলেন। ব্যবসায়ী বললেন, এই পাথরটি একটি বিশেষ রত্ন, আমি এর জন্য তোমাকে 10,000 টাকা দেব। 10,000। লোকটি ভাবতে লাগলো, পাথরটার দাম হয়তো আরো বেশি হবে। এই ভেবে সে সেখান থেকে চলে গেল বিক্রি না করেই। এবার লোকটি সেই পাথরটা একজন স্বর্ণকারকে দেখালেন। স্বর্ণকার পাথরটা মনোযোগ দিয়ে দেখে বলল, এটা খুবই মূল্যবান এবং এর জন্য আমি তোমাকে 1,00,000 টাকা দেব। 1,00,000 টাকা। লোকটি এখন বুঝতে পারলো যে পাথরটা অমূল্য। সে ভাবলো, পাথরটা একজন হীরা ব্যবসায়ীকে দেখালে কেমন হয়। এই ভেবে সে শহরের সবচেয়ে বড় হীরা ব্যবসায়ীর কাছে গেল। হীরা ব্যবসায়ী পাথরটা দেখে অবাক হয়ে গেল। তিনি সেই পাথরটা কপালে ছুঁয়ে জিজ্ঞেস করলেন, কোথা থেকে পেলে এই অমূল্য রত্ন? আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করলেও তার মূল্য দিতে পারবো না। এই গল্পের নীতি কথা, আমরা নিজেদেরকে কিভাবে মূল্যায়ন করব? আমাদের সম্পর্কে অন্যেরা যা বলে তা থেকে? আমাদের জীবন অমূল্য, কেউ তোমার জীবনের মূল্য দিতে পারবে না। তুমি নিজে যা ভাবো তাই করো। অন্যের নেতিবাচক মন্তব্য দ্বারা নিজের অবমূল্যায়ন কখনো করো না। এবারের গল্প, জ্ঞান, সম্পদ ও বিশ্বাস। গল্পটা 3 বন্ধুর, জ্ঞান, সম্পদ ও বিশ্বাস। এই 3 জনই খুব ভালো বন্ধু ছিল। 3 জনের মধ্যেই অনেক প্রেম ছিল। একবার কোনো কারণে 3 জনকে আলাদা হতে হলো। তারপর 3 জন একে অপরকে জিজ্ঞেস করলো, আজকের পর কোথায় দেখা হবে? তখন জ্ঞান বলল, আমি মন্দিরে, মসজিদে এবং বইয়ে মিলিত হব। ধন বলল, আমি ধনীদের সাথে দেখা করব। বিশ্বাস চুপ করে রইল, কিছু বলল না। 2 বন্ধু তাকে তার নীরবতার কারণ জিজ্ঞেস করলো। বিশ্বাস কাঁদতে কাঁদতে বলল, ভীষণ কাঁদতে কাঁদতে বলল, একবার চলে গেলে আর কখনো দেখা করতে পারবে না। নীতি কথা এই গল্পটি ছোট, আমাদের শেখায় যে আপনি যখনই চান জ্ঞান এবং অর্থ পেতে পারেন, তবে বিশ্বাস এমন একটা জিনিস যা একবার ভেঙে যায়, একবার যদি তা ভেঙে যায় তা আর কখনো ফিরে পাওয়া যায় না।
বাবা আর ছেলের গল্প। এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, মা যখন আমাকে কোলে তুলে নেয়, আমাকে কোমরের কাছে রাখে, কিন্তু তুমি যখন আমাকে কোলে তোলো তখন আমাকে তোমার কাঁধে বসিয়ে দাও, কেন এমন করো? তার বাবা খুব সুন্দর করে উত্তর দিলেন, বাছা, একজন মা চান সে যত দূরে দেখতে পারে তার সন্তান যেন তত দূরে দেখতে পায়, আর একজন বাবা চায় তার সন্তান যেন তত দূরে দেখতে পায় যতটা তিনি নিজেও দেখতে পারেন না। এই গল্পের নীতিবাক্য হচ্ছে, একজন বাবা সবসময় চান যে তার সন্তান জীবনে আরো বড় হোক এবং তার চেয়ে বেশি বড় হোক, তার চেয়ে বেশি খ্যাতি অর্জন করুক। মা হোক বাবা হোক, দুজনেই তাদের সন্তানদের জীবনের সাফল্য দেখতে চান। আরেকটি গল্প, সন্ন্যাসী ও রাজার গল্প। একবার এক সন্ন্যাসী এক রাজ্যে এসে সোজা রাজার রাজপ্রাসাদে চলে গেল। সেই সন্ন্যাসীর পোশাক দেখে রাজার সৈন্যদের কেউ তাকে ভেতরে যেতে বাধা দিল না। সন্ন্যাসী সোজা চলে গেলেন রাজার দরবারে। সন্ন্যাসীকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাজা তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে এবং আপনি কি চান? তখন সন্ন্যাসী তপস্বী বললেন, আমি একজন আধ্যাত্মিক গুরু এবং বক্তৃতা দিতে অন্য রাজ্যে যাচ্ছিলাম, কিন্তু এখন এখান দিয়ে এই সময় ঘনিয়ে এসছে, তাই আজ রাতে আমি আপনার প্রাসাদে থাকব, রাত কাটানোর জন্য একটু জায়গা চাই। সন্ন্যাসীর কথা শুনে রাজা বললেন, এটা রাজার প্রাসাদ, বিশ্রামের জায়গা নয়। আপনি এখানে রাত্রি যাপন করতে চান? আপনি বাইরে যান, সেখানে থাকার জন্য কোনো জায়গা নিশ্চয়ই পেয়ে যাবেন। তপস্বী এবার রাজাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আমি কি জানতে পারি আপনার আগে এই প্রাসাদ কার ছিল? রাজা বললেন, এটা আমার বাবার ছিল, কারণ তিনি আমার আগে রাজা ছিলেন। সন্ন্যাসী আবার রাজাকে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, আপনার বাবা এখন কোথায়? রাজা বললেন, এখন তিনি আর এই পৃথিবীতে বেঁচে নেই, তারপরে আমি রাজা হলাম। ও আচ্ছা, তোমার বাবার আগে এই প্রাসাদের মালিক কে ছিল? সন্ন্যাসী আবার প্রশ্ন করলেন। রাজা এবার রেগে গেলেন, কিন্তু তারপরও শান্ত হয়ে উত্তর দিলেন, আমার বাবার আগে এই প্রাসাদ আমার দাদুর ছিল, আর এখন তিনিও এই পৃথিবীতে নেই। এবার সন্ন্যাসী বললেন, এই জায়গা যা গতকাল তোমার ছিল না, তোমার চলে যাওয়ার পর এই জায়গা অন্য কারো হবে। মানুষ এই পৃথিবীতে অল্প সময়ের জন্য থাকে, তারপর চলে যায়। যেখানে আমরা আমাদের সময় কাটাই সেটাই আমাদের বিশ্রামের জায়গা। না আপনি এটা আপনার সাথে নিয়ে যেতে পারবেন, না অন্য কেউ। বলুন তো, এই প্রাসাদ বিশ্রামের জায়গা না হলে আর কি? রাজা সন্ন্যাসীর কথা বুঝতে পেরে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন। তিনি সন্ন্যাসীকে থাকার জায়গা দিলেন। এই গল্প থেকে নীতিশিক্ষা এই, পৃথিবীতে সবাই খালি হাতে এসেছে এবং আবার খালি হাতেই চলে যেতে হবে, তাই অযথা মোহ না বাড়ানোই ভালো। এবারের গল্প, কখনো আশা ছিল না। একবার এক লোক মাছ ধরতে গেল। সারাদিন পরিশ্রম করে একটাও মাছ ধরতে পারল না। আস্তে আস্তে দিনটাও শেষ হয়ে গেল। লোকটা মন খারাপ করে ভাবতে লাগলো, এভাবে খালি হাতে গেলে রাতে কি খাবো? দুশ্চিন্তায় তিনি দ্রুত মাছের বাজারে গিয়ে দোকানদারকে বললেন, আমি 3টে মাছ চাই, তবে একটি শর্ত আছে যে 3টে মাছই আমি জীবিত চাই এবং আমি আমার বড়শি দিয়ে মাছ ধরবো এবং তারপর কিনবো। দোকানদার আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, কি আজব এই লোকটা, আজব লোক, আজব মানুষ। যদি মাছ কিনতে হয় তবে ধরার জন্য এত পরিশ্রম কেন?
এই ভেবে সেও একটা বড় বালতি বের করে তাতে 4-5টা জীবন্ত মাছ রেখে লোকটার সামনে দিয়ে বলল, এই নাও, নিজের মাছ নিজে ধরো। একে একে 3টে মাছ ধরে দোকানদারকে টাকা দিয়ে চলে যেতে লাগলো লোকটা। যাবার সময় দোকানদার জিজ্ঞেস করলো, আপনি যে মাছগুলো ধরলেন সেগুলো ধরে আপনি কি অর্জন করলেন? আপনার সময়ও নষ্ট হলো এবং আপনাকে একই মাছের জন্য সমপরিমাণ অর্থ দিতে হলো। লোকটি বলল, তুমি বুঝবে না ভাই, কিন্তু আমি কাউকে মিথ্যা বলতে চাই না। আমি বাসায় গেলে আমার বউ বাচ্চারা জিজ্ঞেস করবে, আজকে কয়টা মাছ ধরেছ? তখন তাদেরকে আমি এই 3টি মাছ দেখাবো যেগুলো আমি নিজেই ধরেছি। এই কাজ করে আমি নিজেও উপলব্ধি করি যে আজ আমি ব্যর্থ হইনি এবং আগামীকাল আমি নতুন আশা নিয়ে মাছ ধরতে যাব, যাতে আজকের মতো ব্যর্থ না হই। এই গল্প থেকে নীতি কথা, জীবনে কখনো আশা ছাড়া যাবে না। একদিন ঠিক আপনি লক্ষ্য অর্জন করবেন। আরেকটি গল্প, কৃষক ও যুবকের গল্প। একজন কৃষকের একটি খুব সুন্দর কন্যা ছিল। এক যুবক কৃষকের মেয়েকে বিয়ে করার জন্য ইচ্ছা প্রকাশ করলো, কৃষকের কাছে এলো। তিনি কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে কৃষকের কাছে মিনতি করলো। কৃষক তার দিকে তাকিয়ে বলল, যুবক, তুমি খেতে যাও, আমি একে একে 3টি ষাঁড় ছেড়ে দেব। 3টি ষাঁড়ের যে কোনো একটির লেজ ধরতে পারলে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। যুবকটি এই সহজ শর্ত শুনে খুশি হয়ে ষাঁড়ের লেজ ধরে মাঠে দাঁড়ালো। মাঠে অবস্থিত বাড়ির দরজা খুলে দেন কৃষক। তখন সেখান থেকে একটি খুব বড় এবং বিপজ্জনক ষাঁড় বেরিয়ে এলো। যুবকটি এমন ষাঁড় আগে কখনো দেখেইনি। তাই ভয় পেয়ে যুবকটি পরবর্তী ষাঁড়ের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিল এবং সে সরে যায় যাতে ষাঁড়টি তার পাশ দিয়ে চলে যায়। দরজা আবার খুলে গেল। আশ্চর্যের বিষয় হলো, এবারে ষাঁড়টি আগের চেয়েও বড় এবং ভীষণ হিংস্র প্রকৃতির। যুবকটি ভাবল, এর চেয়ে প্রথম ষাঁড়টাই ভালো ছিল। তারপর সে সরে গেল এবং ষাঁড়টিকে চলে যেতে দিল। তৃতীয়বার আবার দরজা খুলল। যুবকের মুখে হাসি ফুটে উঠল। এবার বেরিয়ে এলো একটি ছোট্ট ষাঁড়। ষাঁড়টি যুবকের কাছে ক্রমশ এগিয়ে আসতে শুরু করলো। যুবকটি তার লেজ ধরার ভঙ্গি করলো যাতে এবার সঠিক সময়ে তার লেজটি ধরতে পারে। কিন্তু এ কি, ওই ষাঁড়টির তো কোনো লেজই ছিল না। একদম বন্ধুরা, প্রতিটি মানুষের জীবনে সুযোগ আসে। আসলে সুযোগে জীবন পরিপূর্ণ, কিছু সহজ আবার কিছু কঠিন। কিন্তু একবার সুযোগ মিস করলে সেই সুযোগ আর পাবে না। তাই সর্বদা প্রথম সুযোগটি গ্রহণ করার চেষ্টা করতে হবে। ঈশ্বর ও তার পরম ভক্তের গল্প। এটা অনেক আগের ঘটনা। একজন ব্যক্তি ছিলেন যিনি ঈশ্বরের অনেক বিশ্বাস করতেন এবং দিনরাত ভক্তিতে নিমগ্ন থাকতেন। একদিন তিনি প্রভুকে দেখার জন্য একটি বড় পাহাড়ে উঠলেন। অতি উচ্চে উপনীত হয়ে পূজা করতে লাগলেন এবং বললেন, ঈশ্বর, জানি যে আপনি এখানে বাস করেন, দয়া করে আমাকে আপনার দর্শন দিন। তার ভক্তিতে খুশি হয়ে প্রভু তাকে দেখা দিলেন। সেই ভক্ত খুব খুশি হলেন। ঈশ্বরকে দেখে সেই ভক্ত প্রশ্ন করলেন, ঈশ্বর, আপনার কাছে দিন, মাস ও বছরের মূল্য কি? ঈশ্বর বললেন, মাত্র 1 মিনিট। তখন সেই ভক্ত জিজ্ঞেস করলেন, প্রভু, আপনার কাছে হাজার লক্ষ কোটি টাকার মূল্য কি? এবার ঈশ্বর বললেন, মাত্র টাকা, 1 টাকা। তখন সেই ভক্ত আবার বললেন, ঈশ্বর, আমি এত দূর এসেছি, তুমি আমাকে 1 টাকা দাও। যখন ঈশ্বর বললেন, ঠিক আছে, আমি 1 মিনিট অপেক্ষা করো তুমি। এই গল্পের নীতির কথা হচ্ছে,
ছোট গল্পটি আমাদের শেখায় যে আমরা যা চাই তা কখন আমরা পাবো তা কেউ জানে না, তবে এই জীবনে কঠোর পরিশ্রম করে আমরা সবকিছু অর্জন করতে পারি। তাই চাওয়া বন্ধ করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে, নইলে আপনার জীবনের সেই মূল্যবান 1 মিনিট নষ্ট হয়ে যাবে। সবসময় মনে রাখতে হবে আমাদের পরিশ্রমই আমাদের আসল উপার্জন। সময়ের আগে ভাগ্যের থেকে বেশি কেউ পায় না। কিছু না করলে কিছুই পাওয়া যায় না। যারা নিজের জন্য কিছু করে, ঈশ্বরও তাদের জন্য কিছু করে, কারণ এই পৃথিবীতে ভিক্ষুকের অভাব নেই। আপনার কঠোর পরিশ্রমকে ঈশ্বর আপনার জন্য কঠোর পরিশ্রমের বিনিময়ে কিছু প্রতিদান অবশ্যই একদিন দেবেন। পরিশ্রম করতে হবে। এবারের গল্প, ঈশ্বর কাউকে বঞ্চিত করেন না। ওই আগের গল্পের লেজ ধরে বলা যায়, একটি শিশু তার মায়ের সাথে দোকানে গিয়েছিল, কেনাকাটা করতেই মূলত গিয়েছিল। ছেলেটার সরলতা দেখে দোকানদার তার সামনে টফির বাক্স খুলে বলল, এই নাও ছেলে, টফি নিয়ে যাও। কিন্তু শিশুটি টফি নিতে অস্বীকার করে। দোকানদারের মনে হলো শিশুটি টফি নিতে ভয় পাচ্ছে, তাই সে নিজেই বাক্স থেকে টফিগুলো বের করে শিশুটিকে দিতে লাগলো। এবার শিশুটি দ্রুত সেই ট্রফিগুলো নিয়ে পকেটে রাখলো। ফিরে আসার সময় তার মা জিজ্ঞেস করলেন, কাকু, যখন তোমার সামনে বাক্স খুলে দিয়েছিল, টফি দিয়েছিল, তখন তুমি ওগুলো নিলে না, এবং যখন নিজে তোমার হাতে তুলে দিল তুমি সেগুলো নিলে কেন? তখন শিশুটি খুব সুন্দর করে উত্তর দিল, মা, আমার ছোট ছোট হাত, আমি যদি টফি নিতাম তবে মাত্র 2-3টা টফি আমার হাতে আসতো, যেখানে কাকুর হাত বড়, তাই অনেক অনেক টফি পেলাম। এই ছোট গল্পটি আমাদের শেখায় যে ঈশ্বর যখন আমাদের এই জীবনে কিছু দেন, তিনি নিজের ইচ্ছায় তা দেন, এবং এটি আমাদের চিন্তার বাইরে। আমাদের সর্বদা তার ইচ্ছায় খুশি থাকা উচিত। কে জানে কোন একদিন সে হয়তো আমাদের পুরো সমুদ্র দিতে চাইবে, আর আমরা চামচ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকব। তাই সর্বদা তোমার কাজ এবং সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। যখন সঠিক সময় আসবে তিনি তোমাকে তোমার প্রাপ্য সবকিছুই দেবেন। তোমার জীবনে কিছু হারানো বা না পাওয়ার জন্য মোটেও কখনো দুঃখিত হও না, কারণ ঈশ্বর আমাদের জন্য যা দেন তাই সঠিক। আরেকটি গল্প, প্রসঙ্গ না জেনে কথা বলা অনুচিত। একটি 18 বছর বয়সী ছেলে ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করে বলল, বাবা, পেছন দিকে যাওয়া গাছগুলোর দিকে তাকাও। বাবাকে বলল। বাবা যেন পেছন দিকে যাওয়া গাছের দিকে তাকায়। বাবা ছেলের দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দিল। পাশে বসা এক ব্যক্তি ছেলেটির শিশুসুলভ কথা শুনছিলেন। ছেলেটি আবার চিৎকার করে বলল, বাবা দেখো, মেঘ আমাদের সাথে হাঁটছে, মেঘ আমাদের সাথে হাঁটছে। এবারও বাবা কিছু বললেন না, শুধু ছোট্ট একটা হাসি দিলেন। পাশে বসা লোকটি সাহায্য করতে না পেরে ছেলেটির বাবাকে বলল, আপনি আপনার ছেলেকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান না কেন ভাই? লোকটি হেসে বলল, হ্যাঁ, আমি আমার ছেলেকে ডাক্তারকে দেখিয়েছি এবং আমরা হাসপাতাল থেকেই এখন ফিরে আসছি। আমার ছেলে জন্ম থেকেই অন্ধ ছিল এবং আজ আমরা তার চোখের অপারেশন করে তাকে নিয়ে বাড়ি যাচ্ছি। এই গল্পটি ছোট্ট, গল্পটি আমাদের শেখায় যে আমাদের কখনোই প্রসঙ্গ না জেনে কাউকে বিচার করা উচিত নয়। এই পৃথিবীতে প্রত্যেকেরই তাদের জীবনের কিছু গল্প থাকে যা আমরা খুব কমই জানি। তাই কাউকে নিয়ে কিছু ভাবার আগে বা তাদের বিষয়ে বিচার করার আগে সেগুলোকে সঠিকভাবে জানা খুব গুরুত্বপূর্ণ। কারণ কখনো কখনো সত্য আমরা যা ভাবি তার থেকে অনেক আলাদা। আমরা প্রায়শই পুরো গল্প না জেনে
মানুষ সম্পর্কে আমাদের নিজস্ব গল্প তৈরি করতে শুরু করি। কাউকে বিচার করা বা কারো সম্পর্কে কিছু মনোভাব তৈরি করা একটি খুব খারাপ অভ্যাস। এমন লোকেদের থেকে সবসময় দূরে থাকা উচিত, যারা মানুষের কথা চিন্তা না করেই বাজে ধারণা তৈরি করে এবং যারা অন্যদের নিয়ে আজে বাজে কথা বলে। এবারের গল্প, অভিযোগকারী সর্বদা অজুহাত খোঁজে। এই গল্পটা এমন এক লোক সম্পর্কে যার একটা আপেল বাগান ছিল, কিন্তু তার সারাক্ষণ কান্না করার অভ্যাস ছিল। তিনি সবসময় দুঃখী থাকতেন, দুঃখী দুঃখী একটা ভাব। কখনো অত্যধিক বৃষ্টি হতো, কখনো শুকিয়ে যেত, কখনো বন্যা হতো, আবার কখনো তার ফসলে পোকামাকড় ঢুকে যেত। প্রকৃতি আসলে যখন যেরকম। আবার কখনো ফল পচে যেত। যখনই তার ফসল খারাপ হতো, সে ঈশ্বরকে অভিশাপ দিতে থাকে। আর যে কোনো বছরে আপেলের ফলন যখন খুব ভালো হয়, বাজারে দাম কমে যেত এবং লাভ কমে যেত। কিন্তু এক বছর সব ঠিকঠাক চলল, না বেশি রোদ, না বেশি বৃষ্টি, না বন্যা, না ফসলে পোকামাকড় দেখা যায়, এবং বাজারে দামও ছিল যথেষ্ট ভালো। সবই প্রচুর অর্থে বিক্রি হয়েছে, প্রচুর উপার্জন। কিন্তু এবারও ব্যক্তিটি আগের মতোই দুঃখী ও বিচলিত। তাকে দুঃখিত দেখে প্রতিবেশী আরেকজন বলল, আরে ভাই, এখন খুশি হও, এমন আপেল আমি জীবনে কখনোই দেখিনি। সমস্ত আপেল চাষিরা খুশি এবং তাদের অর্থের কোনো অভাব নেই, তবে তুমি কেন দুঃখিত? কেন ঈশ্বরকে অভিশাপ দিচ্ছ? লোকটি বলল, এই লোকগুলো বোকা যারা সুখী হচ্ছে। এই বোকারা সম্ভবত লক্ষ্য করেনি যে এই বছর কোনো আপেল পচেনি, তাই প্রাণীদের প্রচুর ভালো আপেল খাওয়াতে হবে। প্রতি বছর আমরা খারাপ ফল পশুদের খাওয়াতাম, আর এই বছর আপেলের অনেক দাম। আমাদের বাপদাদারা কখনো পশুদের এমন মূল্যবান ফল খাওয়ায়নি। এই বছর আমি চিন্তায় পড়ে গেলাম এই জন্যে। এই গল্প থেকে নীতিবাণী। এই গল্পটি আমাদের শেখায় যে যার কান্না করার অভ্যেস আছে, সে কান্নার জন্য কোনো না কোনো অজুহাত খুঁজে বের করবেই, খুঁজে নিবেই। এর মানে হলো যে বিপরীত চিন্তার মানুষ তার সুখের মধ্যে শুধু দুঃখ দেখে এবং কান্না করে। অভিযোগকারী মানুষের হৃদয় ছোট, তারা তাদের সুবিধাগুলো অন্যদের সাথে ভাগ করতে পারে না। এই ধরনের লোকেরা কেবল নিজের সুবিধার কথা চিন্তা করে এবং তারা চায় না যে তাদের কারণে অন্য কারো কোনো উপকার হোক। তাই আপনার চিন্তাধারা সোজা করুন। ভুল চিন্তা একজন মানুষকে শুধুমাত্র দুঃখ এবং হিংসা দেয়। ইতিবাচক চিন্তা প্রতিটি মানুষকে সুখী করে। আরেকটি গল্প, নিজের উপর বিশ্বাস রাখো। একদল ব্যাঙ বনের পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ গভীর গর্তে দুটি ব্যাঙ পড়ে গেল। অন্য ব্যাঙগুলো যখন দেখলো গর্তটা অনেক গভীর, তখন উপরে দাঁড়িয়ে থাকা সব ব্যাঙ চিৎকার করে বলতে লাগলো, তোমরা দুজনেই এই গর্ত থেকে বেরোতে পারবে না। গর্তটা অনেক অনেক গভীর। তোমরা দুজনেই গর্তে থেকে ওঠার আশা ছেড়ে দাও। ওই দুটি ব্যাঙ সম্ভবত উপরে দাঁড়িয়ে থাকা ব্যাঙের কথা শুনতে পায়নি এবং গর্ত থেকে বেরিয়ে আসার জন্য অবিরাম ঝাঁপ দিতে থাকে, সর্বশক্তি ব্যয় করে ঝাঁপ দিতে থাকে। বাইরে দাঁড়িয়ে থাকা ব্যাঙগুলো বলতে থাকে, তোমরা দুজনেই বৃথা চেষ্টা করছো, বৃথা। তোমাদের হাল ছেড়ে দেওয়া উচিত। গর্তে পড়া দুই ব্যাঙের একজন উপরে দাঁড়িয়ে থাকা ব্যাঙের কথা শুনে লাফ দিয়ে চলে যাওয়ার পর হতাশ হয়ে এক কোণে বসে পড়ল। অন্য ব্যাঙ চেষ্টা করতে থাকলো, যতটা পারে লাফ দিতে থাকে। বাইরে দাঁড়িয়ে থাকা সমস্ত ব্যাঙ ক্রমাগত বলছিল, তুমিও হাল ছেড়ে দাও, তোমার বন্ধু হাল ছেড়ে দিয়েছে, তুমিও হাল ছেড়ে দাও। কিন্তু সেই ব্যাঙ সম্ভবত তাদের কথা শুনতে না পেয়ে লাফ দিতেই থাকলো এবং অনেক চেষ্টার পরে
সে গভীর গর্ত থেকে বেরিয়ে এলো। অন্য ব্যাঙগুলো বলল, তুমি আমাদের কথা শুনতে পাওনি? সেই ব্যাঙটি ইশারা করে দেখিয়েছিল যে সে তাদের কথা শুনতে পায় না, কারণ সে বধির। সে ভাবছিল সবাই তাকে উৎসাহ দিচ্ছে। আসলে শুনতে না পেলে যা হয়। নীতিকথা এই গল্পের, অন্যদের যাই কথা আমরা বলি সেগুলো মানুষের উপর প্রভাব ফেলে, তাই সবসময় ইতিবাচক কথা বলা দরকার। লোকেরা যাই বলুক না কেন, নিজের উপর পূর্ণ বিশ্বাস আমাদের রাখতে হবে, ইতিবাচকভাবে চিন্তা করতে হবে। পরিশ্রম, আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে আমরা সাফল্য অর্জন করতে পারি। প্রজাপতির গল্প। একবার একজন মহানুভব ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি, ডিম দেখতে পেল। তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজের গুটি থেকে বের হয়ে আসার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বেরোতে পারছে না। সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে, কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না। একটা অবস্থায় গিয়ে ওই লোকটির মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না। সে দাপাদাপি করেও থেমে গেছে। এ দৃশ্য দেখে লোকটির মনে মায়া হলো এবং সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কেচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেললো। কি মনে হচ্ছে লোকটি প্রজাপতিটির উপকার করেছে, তাই না? আসলে আপাত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে ওই লোকটির কারণে। প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে কষ্টটি বা যে চেষ্টাটি করছিল, তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনের চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল। কিন্তু ওই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করলো, তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক। প্রজাপতিটির বাকি জীবনে আর কখনো ঠিকমতো উঠতেই পারেনি, কারণ তার ডানা ওড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল না। এই গল্পের একটা শিক্ষা আছে। জীবনের প্রতিটা সমস্যা, প্রতিটা প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে। কষ্ট ছাড়া বড় হওয়া যায় না। তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাঁধে ভর করে পার করে দেয়া আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর, ভীষণ ক্ষতিকর। এবার আপনাদের জন্য যে গল্পটি নিয়ে আসছি, 3 নম্বর গল্প, নাম হচ্ছে থিঙ্ক আউট অফ দ্য বক্স, ভিন্নভাবে ভাবুন। গল্পটি 100 বছর পূর্বে ইটালির একটি ছোট্ট শহরের একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের গল্প। একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু কয়েক বছর টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য ওই টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায়। সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না। এমন সময় মহাজন বলল সে এক শর্তে সকল কর্জ মাফ করে দিবে, যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয়। মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না, তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি। তখন মহাজন বলল, ঠিক আছে, তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো যে নুড়ি পাথর আছে সেগুলো দিয়ে একটা ভাগ্য পরীক্ষা করি। আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখবো। সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে। যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব। এবং যদি সে সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মওকুফ করে দেব, কিন্তু আপনার মেয়ের আমাকে আর বিয়ে করতে হবে না। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিলেন, তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে 2টি কালো পাথর বেগে রাখছিল। এই অবস্থায় মেয়েটির সামনে 3টি পথ ছিল, 3টি পথ।
1. ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা। 2. ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে দেয়া। এবং 3. ব্যাগ দুটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া। কিন্তু এই প্রতিটি পদক্ষেপই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত। মেয়েটি যা করলো তাতে মহাজন বোকা বনে গেলেন। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই অজ্ঞতাবশত হাত থেকে পাথরে রাস্তায় টপ করে ফেলে দিল এবং এমন ভান করলো যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রংটি দেখার সুযোগ হয়নি। সে মহাজনকে বলল, দেখুন তো কি বোকার মতো একটা কাজ করলাম, পাথরের রংটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল। আমি কি রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে ব্যাগটি আরেকবার চেক করুন। ব্যাগে যেহেতু দ্বিতীয়টিও কালো পাথর ছিল, তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। এভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছল চাতুরি থেকে রেহাই পেল। এই গল্পের একটা নৈতিক শিক্ষা আছে। সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে, শুধু মাথা একটু ঠান্ডা করে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়। আমাদের যে অপশনগুলো দেওয়া হয় বা দেওয়া হয়েছে এর বাইরেও কিন্তু অপশন থাকতে পারে। 4 নাম্বার গল্প, শেকলে বাঁধা হাতি। একদা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরলো সে সার্কাস দেখতে যাবে। বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন। সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাঁবুর বাইরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন। দেখতে দেখতে তারা হাতির সামনে চলে আসলো। তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটা চিকন শিকল দিয়ে বাঁধা আছে, যেটি হাতি চাইলে ছিঁড়ে পালিয়ে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতিটি সেরকম কোনো চেষ্টাই করছে না। এটি দেখে ছেলে খুব অবাক হলো এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলো। বাবা হাতির মাহুতকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন। হাতির মাহুত উত্তর দিল, যখন এই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়েই বেঁধে রাখতাম। সে সময় তারা তো ছেড়ার অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হতো। সে বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল। এই অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে নেয় যে এই শেকল ছাড়া কখনোই তাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা এই শেকল এর চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাসের কাছে তারা বাধা পড়ে আছে যে এটা তারা ছিঁড়তে পারে না। এই গল্পের অনুপ্রেরণামূলক শিক্ষা হচ্ছে, সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো এটি মনে প্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন। বাধা যতই আটকে রাখতে চেষ্টা করুক, সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। 5 নাম্বার গল্প, জ্ঞানীর দেয়া সমস্যার সমাধান। একজন জ্ঞানী ব্যক্তি তার আস্তানায় ধ্যানমগ্ন থাকতেন এবং বিকেলের সময় তিনি বিভিন্ন মানুষের সমস্যার কথা শুনে তাদের বিভিন্ন উপদেশ দিতেন এবং সমস্যা সমাধানের উপায় বলে দিতেন। কিন্তু কিছু লোক সমাধান জানার পরও প্রায় একই সমস্যা নিয়ে তার কাছে বারবার আসতো এবং কান্নাকাটি করত। ভীষণ রকমের বিরক্ত হতো এতে জ্ঞানী ব্যক্তি। একদিন জ্ঞানী ব্যক্তিটি তাদের একটি কৌতুক বললেন। উপস্থিত সবাই সেই কৌতুক শুনে অট্টহাসিতে ফেটে পড়ল। কয়েক মিনিট পর আবারও সেই একই কৌতুক তিনি আবার বললেন। এবার অল্প কিছু লোক হাসলো। যখন তিনি একটু পর তৃতীয়বারও একই কৌতুক বললেন, কেউ হাসলো না। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমরা একই কৌতুক শুনে বারবার হাসতে পারো না, তবে একই সমস্যায় বারবার কেন কাঁদো? এই গল্পের একটা শিক্ষা আছে। দুশ্চিন্তা, হা হুতাশ করা শুধুমাত্র শক্তি এবং সময়ের অপচয়। এটি কখনো সমস্যার
সমাধান দিতে পারে না, সমস্যার সমাধান হয় না ওতে। 6 নাম্বার গল্প, জার ও জীবন। একজন শিক্ষক একদিন তার ক্লাসে একটি কাঁচের জগ এবং 3টি প্যাকেট নিয়ে ঢুকলেন। প্যাকেটে কি ছিল দেখা যাচ্ছে না। শিক্ষক প্রথমে জগটি টেবিলের উপর রেখে তাতে পাথরের টুকরো ভরা শুরু করলেন এবং জগটির গলা পর্যন্ত ভরে ফেললেন। তখন ছাত্রদের তিনি জিজ্ঞেস করলেন, জগটি ভরে গেছে? সবাই একত্রে উত্তর দিল, জি স্যার, ভরে গেছে। তখন শিক্ষক বললেন, অপেক্ষা করো। তিনি দ্বিতীয় প্যাকেটটি থেকে ছোট ছোট নুড়ি পাথর বের করলেন এবং জগের মধ্যে ঢালতে শুরু করলেন এবং উপচে পড়া পর্যন্ত ভরতে থাকলেন। নুড়িগুলো বড় বড় পাথরের ফাঁকা জায়গায় গিয়ে জায়গা দখল করে নিল। তিনি বললেন, এখন বলো তো, জগটি কি পুরোটি ভরেছে? তখন ছাত্ররা সমস্যার বলে উঠল, জি স্যার, এবার জগটা পুরোটা ভরেছে। শিক্ষক এবার বললেন, আরেকটু অপেক্ষা করো। তখন তিনি তার আরেকটি প্যাকেট থেকে বালি বের করে জগটিতে ঢালতে শুরু করলেন। বালির ক্ষুদ্র, অতি ক্ষুদ্র কণাগুলো জগে পাথর ও নুড়ি পাথরের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো দখল করে নিয়ে জগটি ভরে গেল। এবার শিক্ষক নিজেই বললেন যে জগটি সম্পূর্ণ ভরেছে। শিক্ষক বললেন, এই জগটি হচ্ছে আমাদের জীবনের মতো। এই বড় বড় পাথরগুলো হচ্ছে আমাদের পরিবার, আর এই যে ছোট নুড়ি পাথরগুলো, এগুলো হচ্ছে আমাদের ক্যারিয়ার এবং অন্য গুরুত্বপূর্ণ কাজসমূহ, এবং সব শেষের ক্ষুদ্র বালিকণা হচ্ছে ইগো, রাগ, ঝগড়া এর মতো ক্ষতিকর অপ্রয়োজনীয় জিনিস। যদি তোমরা সর্বপ্রথম বালি দিয়ে তোমাদের জগটি ভরে ফেলো, তবে প্রয়োজনীয় পাথর এবং নুড়ি পাথরের জন্য তেমন কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। তেমনি জীবনে রাগ, ইগো, নেগেটিভিটি দিয়ে জীবনটাকে পরিপূর্ণ করে ফেললে পরিবার, কর্মজীবন এবং সুখ শান্তির কোনো জায়গা থাকে না। এই গল্পেরও অনুপ্রেরণামূলক শিক্ষা হচ্ছে জীবনের প্রায়োরিটি লিস্ট সঠিকভাবে নির্বাচন করার মধ্যে জীবনের সুখ, শান্তি ও সফলতা নির্ভর করে। 7 নাম্বার গল্প, নিজেকে বদলাতে শিখুন। একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই বিপদে পড়লেন। তাই রাজা অনেক জায়গায় গিয়েছেন, কিন্তু কোনোভাবেই চোখ ভালো করতে পারছিলেন না। অনেক ডাক্তার দেখেও কিছু করতে পারছিলেন না। পরে সে রাজা সন্ধান পেলেন যে তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন, যে সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারে। তারপর রাজা গেলেন সেই সন্ন্যাসীর কাছে, গিয়ে বললেন, সন্ন্যাসী, আমার চোখের সমস্যাটা ঠিক করে দিন। সন্ন্যাসী দেখে বলল, রাজা, আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, এখন থেকে শুধু লাল জিনিসের উপর চোখ দেবেন, শুধু লাল রং দেখবেন, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। রাজা বলল, আচ্ছা ঠিক আছে। রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সবকিছু লাল রঙে রঙিন করে ফেললো। কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগলো। তখন রাজা খুশি হয়ে তার সৈনিকদের বললেন, যাও, সেই সন্ন্যাসীকে ডেকে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করতে চাই। তারপর সন্ন্যাসী যখন আসলেন, তখন সৈন্যরা বালতি ভরে লাল রং দিয়ে তাকে ভিজিয়ে দিল। তারপর সন্ন্যাসী রাজার কাছে গেল। রাজা তাকে জিজ্ঞেস করলো, কেমন আছেন? তখন সেই সন্ন্যাসী বললেন, দেখতেই তো পাচ্ছেন। তিনি রাগান্বিত স্বরে বললেন, রাজা, আপনি আমাকে এমন লাল রং দিয়ে রঙিন করে দিয়েছেন কেন? রাজা বললেন, কেন? আপনি তো বলেছেন লাল রং দেখতে, রং না দিলে পরে আপনাকে তো আমি কিভাবে দেখতাম? আমার চোখের সমস্যা হবে, তাই আপনাকে লাল করে দিয়েছি। তখন সন্ন্যাসী বললেন, রাজা, আপনি তো একটা লাল চশমা পরলেই পারতেন, একটা লাল চশমা। রাজা বললেন, আরে সত্যি তো। রাজা লজ্জায় যা তা অবস্থা। তারপর সন্ন্যাসী বলল, দেখেছেন রাজা, আমরা সমস্যায় পড়লে আশেপাশের সবকিছু পরিবর্তন করতে চাই, কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভেতরেই আছে তা আমরা একটু লক্ষ্য করি না।
আমাদের নিজেদের বদলাতে বড় বড় কোনো দেশে যেতে হবে না, নিজের দেশে থেকেই আমরা নিজেকে বদলাতে পারবো। আমরা বদলালে আমাদের পরিবার বদলাবে, আমাদের সমাজ বদলাবে, আর সমাজ বদলালে আমাদের গোটা দেশ বদলে যাবে। গল্পের শিক্ষা হচ্ছে আমরা নিজেদেরকে অনেক সমস্যাগুলো চাইলে নিজেরাই নিজেদের সামান্য পরিবর্তনের মাধ্যমে প্রতিকার করে ফেলতে পারি। গল্প 8, যে যেমন করে তার কাছে তা ফিরে আসে। গল্পটি একজন কৃষকের, যে প্রতিদিন একটি রুটির দোকানে 1 কেজি করে পনির বিক্রি করত এবং 1 কেজি করে রুটি কিনে নিয়ে যেত। রুটির দোকানদারের সাথে তার অনেক পুরনো দিনের পরিচয় হওয়ায় দোকানদারের থেকে পনির নেয়ার সময় মাপ দেওয়ার প্রয়োজন মনে করত না, এবং কৃষকও তার থেকে 1 কেজি রুটি কোনোদিন মাপ যোগ ছাড়াই নিয়ে বাড়ি চলে যেত। তো এভাবেই চলছিল। একদিন পনিরের দোকানে এক নতুন কর্মচারী এলো, নতুন চাকরি নিয়ে। কৃষক যখন তার পনির বিক্রি করতে আসলো, তখন সে পনির কৃষকের থেকে নেওয়ার পরে সেটা ওজন করে দেখলো। ওজন করতে গিয়ে দেখা গেল যে পনির 1 কেজির চেয়ে 100 গ্রাম কম, অর্থাৎ 900 গ্রাম। সে তার দোকানের মালিককে ঘটনা জানালো এবং দোকানদার খুব রেগে গেল। পরের দিন কৃষক আসার পর সে তাকে খুব বকাঝকা করলো। সে বাজারে বিচার ডেকে নালিশ করলো যে কৃষক তাকে ঠকিয়ে প্রতিদিন 100 গ্রাম করে কম পনির দিয়েছে। তখন বিচারক কৃষকের কাছে এই চুরির কারণ জানতে চাইল। কৃষক বলল, দেখুন, আমি খুব গরিব মানুষ হুজুর, কিন্তু চোর নই। আমার বাসায় পরিমাপ করার কোনো পাল্লা নেই, তাই প্রতিদিন রুটির দোকান থেকে যে 1 কেজি রুটি নিয়ে যাই, সেটি দিয়েই ওজন করে দোকানদারকে সমপরিমাণ পনির আমি প্রত্যেক দিন দিয়ে যাই। তাই আমার জানা ছিল না যে এখানে 100 গ্রাম রুটি কম ছিল। তারপর অনুসন্ধান করে কৃষকের কথা সত্য প্রমাণিত হলো এবং দোকানদার সবার সামনে খুবই লজ্জায় পড়ল। এই গল্পের শিক্ষা হচ্ছে, যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। 9 নম্বর গল্প, সবাইকে সমান মূল্যায়ন করুন। গল্পটি অনেকদিন আগের আমেরিকার এক বিকেলের, যখন আইসক্রিম স্ট্যান্ডের দাম খুব কম ছিল। একটি 10 বছরের ছেলে একটি হোটেলের আইসক্রিম কর্নারে ঢুকে এক টেবিলে চুপচাপ বসলো। একজন ওয়েটার তার কাছে আসলো অর্ডার নিতে। ছেলেটি তার কাছে জানতে চাইলো যে একটা আইসক্রিম স্ট্যান্ডের দাম কত। ওয়েটার উত্তর দিল 50 সেন্ট। ছোট্ট ছেলে তার পকেট থেকে কতগুলো কয়েন বের করে গুনতে শুরু করলো। একটু পরে জিজ্ঞেস করলো, আচ্ছা, একটি সাধারণ আইসক্রিমের দাম কত? হোটেলে আসা কিছু গেস্ট তখন টেবিলের জন্য অপেক্ষা করছিল এবং এ কারণে ওয়েটার কিছুটা তাড়াহুড়ো করছিল, কারণ তাদের থেকে যত্নের সাথে অর্ডার নিলে সে হয়তো কিছু টিপ পেতে পারে। সে বিরক্তের স্বরে বলল, 35 সেন্ট। ছোট ছেলেটি আবার কয়েনগুলো গুনে নিল এবং বলল, আমি সাধারণ একটা আইসক্রিমই নেব। ওয়েটার আইসক্রিম নিয়ে এলো এবং টেবিলে বিলটাও রেখে কিছু না বলেই চলে গেল। ছেলেটি আইসক্রিম খেয়ে ক্যাশিয়ারকে টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে, হোটেল থেকে বিদায় নিল। ওয়েটার লোকটি যখন ফিরে এলো এই টেবিলটি মুছতে শুরু করে এবং সে দেখে যে কিছু একটা খালি প্লেটে বা প্লেটের উপরে খুব সুন্দরভাবে 15 সেন্ট রাখা ছিল তার টিপ হিসেবে। এই গল্পের শিক্ষা হচ্ছে, কাউকে উপরের রূপ দেখে অবহেলা করা মোটেও উচিত নয়। শেষ গল্প, নাম্বার 10, পূর্ণ চেষ্টায় সাফল্য আনে। একবার 2 বন্ধু রাজু এবং সাজু গ্রাম থেকে দূরে খেলতে এসছে। রাজুর বয়স 5, সাজুর বয়স 7। তারা একটি পুরনো কূপের পাশে খেলছিল। এমন সময় 7 বছর বয়সী সাজু খেলতে খেলতে কূপে পড়ে যায় এবং
5 বছর বয়সী রাজু তাকে কূপ থেকে পানি ওঠানোর জন্য যে বালতি এবং রশি থাকে সেটা ব্যবহার করে টেনে টেনে উপরে তোলার চেষ্টা করে। কূপে পড়ে যাওয়া বয়সে বড় ছেলেটি ওজনেও কিন্তু রাজুর চেয়ে বেশি ছিল। ওরা যেহেতু গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছিল, তাই সাহায্য করার জন্য ওখানে পরিচিত কেউ তাদের ছিল না আশেপাশে। তাই বয়সে ছোট ছেলেটি তার বন্ধুর কান্না দেখে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে রশিটি টানতে শুরু করলো। এরকম সে তার মনের এবং দেহের পূর্ণ ইচ্ছা শক্তি যেন রশিতে কেন্দ্রীভূত করে ফেলেছে। তার শুধু একটাই চিন্তা, রশি টেনে তার বন্ধুকে তুলতে হবে, তা না হলে তার বন্ধু মারা যাবে। ছেলেটি কিছুক্ষণ পর বন্ধুকে উপরে তুলে আনলো। তারা দুজনেই গ্রামে এসে সবাইকে ঘটনাটা বলতে লাগলো, কিন্তু গ্রামের সবাই তাদের কথা অবিশ্বাস করলো। বলল, অনেক দুষ্টুমি হচ্ছে, অনেক, আর মিথ্যে বলতে হবে না। সে তোমার ওজনে প্রায় দ্বিগুণ, তুমি তাকে কিভাবে টেনে তুলবে? তারা সবাইকে বলল এটা মিথ্যা নয়। শুধু গ্রামের একজন বৃদ্ধ তাদের কথায় বিশ্বাস করলো। একজন বৃদ্ধ, জ্ঞানী হিসেবে তার অনেক পরিচিতি আছে। সবাই যখন শুনলো যে সেই বৃদ্ধ বলেছে ঘটনা সত্য, তাহলে জেনে আসা যাক কি কারণে তিনি এই কথা বললেন। তখন বৃদ্ধ সবাইকে বলল, মানুষের বিপদে যখন অন্য কোথাও থেকে সাহায্যের আশা একেবারেই থাকে না এবং দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সফলতা অর্জন করে। এটাই ছিল এই গল্পের শিক্ষা। বন্ধু, আমি রফিক নটবর গল্পগুলো আপনাদেরকে শোনালাম। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। আপনিও ইউনিক কিছু করুন। সকলের মঙ্গল কামনায় আমি রফিক নটবর এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।